অনেক অনেক সময়ে রোগীরা আমাদের কাছে বেশ কিছু রিপোর্ট নিয়ে আসে। তো আমরা সাধারণত ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য হোললি বাট নট দ্য পার্টলি। অর্থাৎ আমরা সাধারণত রিপোর্টকে তেমন একটা প্রাধান্য দিই না, কিন্তু রোগীরা এই জায়গাটাতে খুব ইতস্ততা বোধ করে। কারণ মডার্ন সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স এখন অনেক অনেক উন্নত হয়েছে এবং সেই জায়গাটার অনেক বিস্তার লাভ করেছে। এটা বেশ আগে থেকে করেছে, তবে এখন ম্যাক্সিমাম রোগীরা তারা কিন্তু এই বিভিন্ন শ্রেণীর রিপোর্ট সম্পর্কে, রোগ সম্পর্কে কিন্তু তারা ধারণা রাখে। ঠিক যে কারণে এই ভিডিওটি করা। গত 13 তারিখে রাত প্রায় 11:45 বা 50-এর দিকে আমার কাছে একটা ফোন আসে। তো মোংলা থেকে এক রোগী আমাকে ফোন দিয়েছে। ছেলেটার বয়স খুব বেশি না, যুবক। তো ছেলেটা আমাকে প্রশ্ন করছে যে স্যার, আমার তো এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ রয়েছে, তো আসলে এই বিষয়ে আপনি যদি আমাকে একটু কিছু বলতেন। তো আমি বললাম যে এটা তো একটা ব্যাকটেরিয়া সংক্রমণ, এখান থেকে বিভিন্ন রকম সমস্যা হতে পারে বা হয়। তো সেই পেশেন্ট আমাকে বলল যে স্যার, এই বিষয় সম্পর্কে তো আমি কম বেশি নেটে ঘেঁটে দেখেছি বা ইউটিউবে দেখেছি, তো বেশ কিছু ডাক্তারের সাথে পরামর্শ করেছি। আমি খুলনাতে বেশ কিছু গ্যাস্ট্রোলজি কিছু চিকিৎসককে দেখিয়েছি এবং ঔষধ খেয়েছি, তো তেমন কোনো রেজাল্ট আমি পাইনি এবং আমি এন্ডোস্কোপি করিয়েছি। তো পাশাপাশি কিছু হোমিওপ্যাথি ডাক্তারকেও দেখিয়েছি, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা তো তারা রিপোর্ট দেখতে চায় না বা রিপোর্ট বোঝে না বা এই সম্পর্কে তাদের তেমন কোনো জ্ঞান নেই। তো আমি বললাম যে আসলে এটা আপনার ভুল ধারণা। তো সেই ছেলেটা আমাকে বলল যে স্যার, আসলে কি বাংলাদেশে এরকম কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক আছে? আমি বললাম হ্যাঁ, অবশ্যই আছে। ঢাকাতে আছে, খুলনাতে এসকে বাওয়ালিরা রয়েছে, তারাও অনেক ভালো চিকিৎসা করে এবং তারা বাংলাদেশের সুনামধন্য এবং প্রথম শ্রেণীর ডাক্তার। তো সে কথা শুনে মোটামুটি বলল যে আপনি আমাকে এই বিষয় সম্পর্কে একটু কিছু বলেন। যাক, আমি তাকে যতটুকু জানি ততটুকু বললাম। তো আসলে আমি এই কথাগুলো বলার একটা কারণ, যে আমাদের যে রিপোর্ট দেখা বা রিপোর্ট দেয়া রোগীদের, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ এখন মডার্ন সায়েন্স অনেক এগিয়ে গেছে আর মানুষ তারা কিন্তু এখন সচেতন, তারা জানতে চায়, বুঝতে চায় এবং তারা রিপোর্ট সম্পর্কে তারাই এসে বলে, রোগীরাই এসে বলে আমাদের কাছে। হ্যাঁ, কারণ এখন মানুষ সচেতন, শিক্ষিত, তারা এসব বিষয় সম্পর্কে কিন্তু ব্যাপক ধারণা রাখে। এজন্য আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছি, আমাদের রোগীদের এই জায়গাগুলোকে যদি আমরা না বুঝিয়ে দিতে পারি, তাহলে রোগীরা কিন্তু স্যাটিসফাইড নয়, তারা কিন্তু আমাদের এই চিকিৎসায় কিন্তু খুশি নয়, তৃপ্ত নয়। তো এজন্য আমরা মনে করি বা আমি মনে করি, আমাদের এই যে রিপোর্টের জায়গা বা আমাদের এই যে ইনভেস্টিগেশন বা একটা রোগীকে রিপোর্ট দেয়া বা সেই রিপোর্টটাকে বুঝাইয়ে দেওয়া, এই বিষয়টার যে যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে, তা নাহলে রোগীরা কিন্তু আমাদের কাছে কিন্তু এসে তৃপ্ত হয় না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, বা আমি এখন থেকে একটু চিন্তা করেছি যে কিছু কিছু রোগের উপরে কন্টিনিউ আলোচনা করা শুরু করব এবং আলোচনা করব। তো কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসে ঠিক এরকমই একটা রিপোর্ট নিয়ে, যেখানে লেখা থাকে যে গ্যাস্ট্রাইটিস রুট টেকেন। তো গ্যাস্ট্রাইটিস রুট টেকেন বলতে আমরা কী বুঝি? সর্বপ্রথম গ্যাস্ট্রাইটিস যে বিষয়টা, গ্যাস্ট্রাইটিস বলতে বোঝানো হয়েছে যে স্টোমাকের ইনফ্লামেশন। স্টোমাকের ইনফ্লামেশন বিভিন্ন কারণে হতে পারে, সেটা ওখানে এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার যে সংক্রমণ, সে কারণে হতে পারে। তো মেইন কারণ হচ্ছে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সেখানে সংক্রমিত করে, সংক্রমণ হওয়ার কারণে এই স্টোমাক ইনফ্লামেশন হয়। আর যখন স্টোমাক ইনফ্লামেশন হয়, তখন কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গেলে তারা একটা রিপোর্ট দিয়ে দেয়, যে এন্ডোস্কোপি করতে একটা রিপোর্ট দিয়ে দেয়, এন্ডোস্কোপি। তো এন্ডোস্কোপিতে তখন ওখানে ইমপ্রেশনে চলে আসে যে গ্যাস্ট্রাইটিস রুট টেকেন। তো আমরা বুঝলাম যে গ্যাস্ট্রাইটিস শব্দের অর্থ হচ্ছে যে স্টোমাকের ওয়ালে বা ওখানে সেল ক্ষত হলে বা ওয়ালে ক্ষত হলে, ইন্টারনাল যে হেমারেজ হয়, সেটাকে বলা হয় যে গ্যাস্ট্রাইটিস। যে পদ্ধতিতে
তাকে চিকিৎসা দেয়া হচ্ছে, চিকিৎসা ব্যবস্থাটাকে বলা হয়েছে রুট টেকেন। হ্যাঁ, টেকেন মানে হচ্ছে লওয়া, আর রুট মানে হচ্ছে পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বা সে চিকিৎসা নিয়েছে বা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এটাই হচ্ছে রুট টেকেন। তো আমরা এটা বুঝলাম যে ইমপ্রেশনে যেটা আসে, একটা রিপোর্ট দিলে, এন্ডোস্কোপি দিলে তার ইমপ্রেশনে যেটা আসে যে গ্যাস্ট্রাইটিস রুট টেকেন, এই গ্যাস্ট্রাইটিস রুট টেকেনটা হচ্ছে, গ্যাস্ট্রাইটিস শব্দের অর্থ হচ্ছে যে স্টোমাকের ইন্টারনাল হেমারেজ, স্টোমাকের ওয়ালের বা সেলের ক্ষত, এটাকে বলা হয় যে গ্যাস্ট্রাইটিস। আর রুট টেকেনটা হচ্ছে যে পদ্ধতিতে তাকে চিকিৎসা দেওয়া হবে, যে পদ্ধতিতে সে চিকিৎসা নিয়েছে, এই যে একটা ব্যবস্থা, অর্থাৎ চিকিৎসা পদ্ধতিকে বলা হয়েছে যে রুট টেকেন। তো এটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম যে গ্যাস্ট্রাইটিস রুট টেকেনটাকে কি, সেটা কি এবং কাকে বলা হয়। এখন বিষয় হচ্ছে যে এর মেইন কজেশন হচ্ছে যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ। এইচ শব্দের অর্থ হচ্ছে হেলিকোব্যাক্টর, যে একটা ব্যাকটেরিয়া রয়েছে হেলিকোব্যাক্টর তার নাম, এই ব্যাকটেরিয়া এখানে সংক্রমণ করে। তো এখন প্রশ্ন হতে পারে যে আমি ভালো মানুষ, আমি ঘুরে বেড়াচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমি প্রত্যেক দিনের ন্যায় আমি ইচ্ছে মতো খাচ্ছি, চলাফেরা করছি, তাহলে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আমাকে কেন সংক্রমণ করবে? তো হ্যাঁ, এর কিছু কারণ রয়েছে যে কারণে আপনি বা আমি বা সমাজের আর অন্যান্য ব্যক্তিরা কিন্তু এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়ায় সংক্রমণ হতে পারে বা এই ব্যাকটেরিয়া তাকে সংক্রমিত করতে পারে। সেটার কারণ কি? তার মেইন কজেশন হচ্ছে যে আপনার আনহেলদি লাইফস্টাইল। সেটা কেমন? যে আপনি ইচ্ছে মতো খাচ্ছেন, আপনি দেখা গেল যে ইচ্ছে মতো ভাজা পোড়া জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা রেস ফুড, অতিরিক্ত তেল চর্বি, হ্যাঁ, দেখা গেল যে বিরিয়ানি, মাটন, কাচ্চি বা পোড়া যেসব খাবারগুলো রয়েছে, যেমন এই যে গ্রিল বা কাবাব, এই টাইপের যেসব খাদ্য খাবার, অনেক সময় দেখা গেল যে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এগুলা দোকানে শেষ করতে পারে না, তারা ফ্রিজে রেখে দেয়, পরে তারা ওভেনে গরম করে দিচ্ছে। হ্যাঁ, এই যে খাবারগুলা, এই যে আনহেলদি খাবার, প্রসেস ফুড, এগুলো আপনি যখন অতিরিক্ত নিচ্ছেন, অতিরিক্ত খাচ্ছেন, তখন কিন্তু এখান থেকে আপনি এইচ পাইলোরি ব্যাকটেরিয়ায় সংক্রমিত হতে পারেন। এটা ছাড়া আপনি যে প্রত্যেক দিন দেখা গেল যে বন্ধুদের সাথে বাইরে বেরোচ্ছেন, আড্ডা দিচ্ছেন, হ্যাঁ, সকালে আপনি খাননি, গিয়ে আপনি ধূমপান করছেন, হ্যাঁ, সিগারেট খাচ্ছেন, অতিরিক্ত ধূমপান করছেন, তো এ কারণেও হতে পারে। এটা ছাড়া দেখা গেল যে আপনি সকালে সারাদিন আপনি খাননি, বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছেন, সেখানে আপনি পেঁয়াজি, পুরি, চপ বা এসব সিঙ্গাড়া, এই যেসব খাদ্য খাবার এগুলো আপনি খাচ্ছেন, দেখা গেল কত 3-4-5 দিন ধরে তেলে জ্বালাচ্ছে, সেই একই তেলে এইসব ভাজছে, ভেজে আপনাকে খেতে দিচ্ছে, এটা তো আপনার আমার জানা নেই। তো এখান থেকেও কিন্তু সংক্রমিত হতে পারেন আপনি এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। এগুলো ছাড়া আর অন্য কোনো কারণে কি আপনি সংক্রমিত হতে পারেন না? অবশ্যই হতে পারেন। সেটা হচ্ছে স্ট্রেসের কারণে, অতিরিক্ত মানসিক চাপের কারণে। আপনি অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশনের ভেতরে আসেন, তো যখন আপনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশনে থাকবেন, তখন আপনার হরমোনাল একটা চেঞ্জ হবে। স্টোমাকে যে অ্যাসিড নিঃসরণ হয়, তো সেখানে অ্যাসিড নিঃসরণের পরিমাণটা বেড়ে যেতে পারে, যে কারণেও কিন্তু স্টোমাকের সেলগুলো ক্ষত হতে পারে বা স্টোমাকে ইন্টারনালভাবে আলসারেশন হতে পারে। এখান থেকেও কিন্তু এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া কিন্তু সংক্রমণ করতে পারে আপনাকে, বা আপনি সংক্রমিত হতে পারেন। এটা ছাড়া আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন অন্যান্য কারণের ভেতরে অটোইমিউন ডিজিজের কারণেও আপনার এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এটা ছাড়াও দেখা গেল যে আপনি পেটে আঘাত পেয়েছেন কখনো গুরুতর, সেখান থেকেও কিন্তু আপনার এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে বা সংক্রমণ করতে পারে। এগুলো ছাড়া মেইন একটা কজেশন, যেটা হচ্ছে কিছু ঔষধের কারণে আপনার এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ করতে পারে, বা আপনি এই যে গ্যাস্ট্রাইটিস রুট টেকেন এই যে ইমপ্রেশনে দিয়ে দেয়, এটাতে আপনি সংক্রমিত হতে পারেন বা আপনি আক্রান্ত হতে পারেন। সেটা কি? অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন গ্রুপের যে মেডিসিনগুলো রয়েছে, এগুলো যদি আপনি দীর্ঘদিন ধরে সেবন করেন বা আপনাকে যদি কেউ দীর্ঘদিন ধরে সেবন করতে দেয়, তাহলে কিন্তু আপনি এই গ্যাস্ট্রাইটিস রুট টেকেন এই যে ইমপ্রেশন,
ডাক্তাররা যে আপনাকে রিপোর্ট করে দিয়েছে আপনি এটাতে ভুগতে পারেন। তাহলে আপনি সুস্থতার জন্য চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসক আপনাকে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন গ্রুপের ঔষধ আপনাকে দিল সুস্থ করার জন্য। আলটিমেটলি আপনি কি করলেন? আপনি রোগের সুস্থতার জন্য গিয়ে আপনি আরও কিছু রোগ আপনি টাকা দিয়ে কিনে নিলেন, যাকে বলা হয় NSAIDs, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এই ড্রাগগুলো যদি আপনি নিয়ে থাকেন, দীর্ঘদিন ধরে যদি আপনাকে কোনো চিকিৎসক চালিয়ে থাকে, তাহলে আপনি আলটিমেটলি ভবিষ্যতে এই গ্যাস্ট্রাইটিস রুট টেকেন নামক এই যে একটা ডিজিজ, এটাই কিন্তু আপনি ভুগতে পারেন। সুতরাং আপনি কি ঔষধ খাচ্ছেন আপনি সচেতন হয়ে খাবেন। কারণ আপনি রোগের জন্য চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসক আপনাকে যে ঔষধগুলো দিল সেগুলো আরেকটা রোগের কারণ তৈরি হয়ে গেল, বা সেখান থেকে আরেকটা রোগ তৈরি হলো। তাহলে আপনি গেলেন সুস্থ হতে, আমি আপনাকে দিলাম অসুস্থ করে। তাহলে যেসব চিকিৎসকরা, এলোপ্যাথিক চিকিৎসকরা বলে হোমিওপ্যাথি ঔষধ খেলে কিডনির সমস্যা হয়, তারা বোকার রাজ্যে, বোকার স্বর্গে বাস করে। আপনার এই যে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন গ্রুপের যে ঔষধগুলো, সেই ঔষধগুলো খেলে যে এই যে গ্যাস্ট্রাইটিস রুট টেকেন এই ডিজিজটা আপনি তৈরি করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তো কাজেই এইসব বিষয়গুলো একজন অন্য আরেকজনের পেথিকে সমালোচনা না করে আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন। তবে এই জায়গাটা বোঝার ব্যাপার রয়েছে যে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন এই যে গ্রুপের ঔষধগুলা, এই ঔষধগুলা স্টোমাকের সেলগুলা ক্ষত করতে পারে দীর্ঘদিন সেবন করলে। আপনারাই দিচ্ছেন, আপনারাই সেই রিপোর্ট করে দিচ্ছেন যে গ্যাস্ট্রাইটিস রুট টেকেন কেন হয়েছে। যতগুলো কারণ রয়েছে তার ভেতরে একটা কারণ হচ্ছে আপনার চিকিৎসা পদ্ধতি। আপনি এই গ্রুপের মেডিসিন দীর্ঘদিন ধরে রোগীকে চালাচ্ছেন, যার কারণে তার স্টোমাকের ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে, ক্ষত হচ্ছে। সেখান থেকে আপনি আবার রিপোর্ট করে দিচ্ছেন গ্যাস্ট্রাইটিস রুট টেকেন। বাহ, সুন্দর চিকিৎসা ব্যবস্থা, এবং রোগীরা এটাতেই অভ্যস্ত, এটাতেই তারা ভালোবাসে, এটাকেই তারা অ্যাপ্লাই করে। নো প্রবলেম, ঠিক আছে, এটা চালিয়ে যান আপনারা। তবে এটা একটা কারণ যে আপনি যদি এটা কন্টিনিউ করেন আপনার এই গ্যাস্ট্রাইটিসের সমস্যায় আপনি ভুগতে পারেন। এরপরে রয়েছে অনেকে আপনারা অ্যালকোহল নেন, মানে লিকুইড জাতীয় যে নেশা দ্রব্য আছে সেগুলো আপনারা সেবন করছেন দীর্ঘদিন ধরে, ঠিকমতো খাওয়া নেই, সকালের খাবার রাত্রে, রাত্রের খাবার দেখা গেল যে রাত 12টার পরে, কিন্তু আপনি ঠিক মতো মদ খেয়ে যাচ্ছেন বা পানীয় পান করে যাচ্ছেন। এগুলো আপনার এই গ্যাস্ট্রাইটিস রুট টেকেনের একটা কারণ হতে পারে। এখন বিষয় হলো যে কিভাবে বুঝবো আমি যে আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে, আমার গ্যাস্ট্রাইটিস রুট টেকেন নামক এই যে একটা ডিজিজে আমি ভুগছি। বিভিন্ন সিমটম আপনার দেখা দিতে পারে, তার ভিতরে মেইন যে সিমটম, আপনার বুক জ্বালা পোড়া করবে, আপনার অস্থিরতা লাগবে, অস্বস্তিবোধ তৈরি হবে, আপনার কিছু কিছু সময়ে ভমিটিং টেন্ডেন্সি তৈরি হবে, বমি হতে পারে। এটা ছাড়াও দেখা গেল যে বুক জ্বালা পোড়া বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে আপনার মধ্যে, অ্যানোরেক্সিয়া বা অ্যাপিটাইট লস হতে পারে, অর্থাৎ ক্ষুধামন্দা তৈরি হতে পারে, আপনার ক্ষুধা লাগছে না, আপনি কোনো কিছু খেতে মন চাচ্ছে না, আপনার খিটখিটে মেজাজ তৈরি হয়ে গেছে, কেউ কিছু বললে আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বা এটা ছাড়া আরও অনেক অনেক লক্ষণ আপনি বুঝতে পারেন, যেমন কালো বা রক্ত বমি বা পায়খানা হওয়া। এটা যখন একটু সিরিয়াস পর্যায়ে চলে যায় তখনই কিন্তু আপনি এই সমস্যাগুলো বুঝবেন যে আপনার কালো বমি হচ্ছে বা বমির সাথে রক্ত আসছে। আপনি যখন বাথরুম করছেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাথরুমের সাথে ব্লাড যাচ্ছে বা কালচে আপনার বাথরুমটা হচ্ছে। এটা ছাড়াও আপনার কনস্টিপেশন তৈরি হতে পারে, আপনার বাথরুম হচ্ছে না, দীর্ঘদিন ধরে আপনি দেখছেন যে আপনার বাথরুম ক্লিয়ার হচ্ছে না। এই সকল লক্ষণগুলো তৈরি হতে পারে। আপনি বলেন যে এসব লক্ষণ তো আর অন্যান্য রোগের ক্ষেত্রেও হয়ে থাকে, তাহলে আমি কি করে আমি একেবারে 100% শিওর হব যে আমার গ্যাস্ট্রাইটিস রুট টেকেন এটাতে আমি আক্রমণ করেছে বা আমি এই রোগটায় আমি ভুগছি? তাহলে আপনি একটা এন্ডোস্কোপি করেন। এন্ডোস্কোপি করলে সেখানে এই এলোপ্যাথি বিজ্ঞ চিকিৎসকরা তারা ওখানে তারা ইমপ্রেশনে তারা সুন্দর করে দিয়ে দেবে
আপনার যে সমস্যাটা হয়েছে সেটাকে ফাইন্ড আউট করে দেবে। যদি আপনি এটাতে ভুগে থাকেন তাহলে সেখানে তারা দিয়ে দেবে গ্যাস্ট্রাইটিস রুট টেকেন, অর্থাৎ আপনি এই যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণে আপনি ভুগছেন, ব্যাস এনাফ হয়ে গেল। তো এই কারণ বা এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনি গ্যাস্ট্রাইটিস রুট টেকেন এই ডিজিজটায় ভুগছেন। আর এই ডিজিজটার মেইন কারণ হলো আপনার এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সংক্রমণ করেছে বা আপনি সংক্রমিত হয়েছেন, অর্থাৎ হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করেছে, আপনি আক্রমিত হয়েছেন, সংক্রমিত হয়েছেন, এটাই ব্যাস। এখন বিষয় হলো যে এর চিকিৎসা কী। এর চিকিৎসা আপনি যদি অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে যান তাহলে তাদের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তারা ঠিক সেভাবে দেখবে। আর একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যদি যান তাহলে সে যে চিকিৎসা করবে, যারা এটার প্রপার ট্রিটমেন্ট না দিতে পারে তারা বিভিন্ন শ্রেণীর পেটেন্ট, সিরাপ, ফাইল, বিভিন্ন শ্রেণীর ঔষধ আপনাকে দেবে। কিন্তু একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যদি যান, এবং আপনার যাওয়া উচিত, তাহলে সে কি করবে? সে আপনার ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য হোলি বাট নট দ্য পার্টলি, অর্থাৎ ট্রিট দ্য পেশেন্ট, আপনাকে চিকিৎসা করবে। আপনার কি কি সমস্যা হচ্ছে, এজন্য আপনার কি সমস্যায় আপনি ভুগছেন, আপনার এই রোগের জন্য কি ভয় হচ্ছে, কি দুশ্চিন্তা হচ্ছে, প্রত্যেকটারই প্রাধান্য দেবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক। কারণ এটার জন্য আপনার ভিতরে বিভিন্ন ফেয়ার তৈরি হতে পারে, কিছু ডিলিউশন তৈরি হতে পারে। আপনার ভয় হচ্ছে যে এটা থেকে আমার ক্যান্সার হয়ে যায় কিনা, এটা কোনো খারাপ দিকে চলে যায় কিনা, এটা থেকে আমি বাঁচবো কিনা, আমার এই রোগটা সারবে কিনা, নাকি আদৌ আমার এই রোগ সারবে না। এই বিভিন্ন রকম সিমটম আপনার ভেতরে তৈরি হয়ে গেছে। কারণ আলটিমেটলি তো আপনি অনেক অ্যালোপ্যাথি চিকিৎসককে দেখিয়েছেন, অনেক হোমিওপ্যাথি চিকিৎসককে দেখিয়েছেন, কিন্তু রেজাল্ট জিরো, আপনার কিচ্ছু হয়নি। কিন্তু একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক সে এই সব প্রত্যেকটা বিষয় প্রাধান্য দেবে, কারণ এই প্রত্যেকটাই হচ্ছে সিমটম, এই প্রত্যেকটাই হচ্ছে লক্ষণ। আর এই প্রত্যেকটা লক্ষণের জন্য এক একটা ঔষধ রয়েছে। তাহলে এক একটা ঔষধ কি বিভিন্ন এই লক্ষণের উপরে কি বিভিন্ন রকম ঔষধ হবে? না, একটাই ঔষধ হবে, সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ, একটাই ঔষধ হবে। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক আপনাকে একটি মাত্র ঔষধ দিয়েই চিকিৎসা করবে, এবং সেই একটি মাত্র ঔষধ দিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। সেই চিকিৎসককে রয়েছে আপনাকে খুঁজে বের করতে হবে। রয়েছে খুলনাতে অনেক চিকিৎসক রয়েছে, বাংলাদেশে ঢাকাতে অনেক চিকিৎসক রয়েছে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করে, মাইন্ডের উপরে চিকিৎসা করে, তারা একটি মাত্র ঔষধ দিয়েই চিকিৎসা করে, এবং তাদের চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে গবেষণালব্ধ, তাদের চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে হ্যানিম্যানিয়ান চিকিৎসা পদ্ধতি, তারা খুবই সুন্দর চিকিৎসা করে থাকে। কাজেই আপনি এই চিকিৎসার এই জায়গা থেকে প্রতারিত হবেন না, আপনি বুঝে শুনে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার আশেপাশে যদি কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক থাকে অবশ্যই আপনি তার শরণাপন্ন হতে পারেন এবং তার থেকে চিকিৎসা নিতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।